কোন দিকে যাচ্ছে রাজনীতি, কোন দিকে যাচ্ছে দেশ, কি বলছে সমীকরণ? রাজনীতিতে জনগণের জন্য আসলেই কি নতুন কোনো বন্দোবস্ত নিয়ে কাজে আসতে পারবে বিএনপি, জামায়াত বা নবগঠিত জাতীয় নাগরিক পার্টি, নাকি আগের পথেই হাঁটবে? ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলায় রাজনৈতিক দলগুলো সফল হবে, নাকি তাদের পাতা ফাঁদে পা দিয়ে কাদা ছোড়াছুড়ি আর বিভেদ তৈরিতে জড়াবে দলগুলো? তা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। একইভাবে নতুন রাজনৈতিক দলকে কতটুকু সুযোগ দেবে বিএনপি, জামাত, সে প্রশ্নও দেখা দিয়েছে জনমনে। দর্শক, এসব নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি নবীন প্রবীণ সম্পর্ক। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম, এবং নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ। আপনাদের সবাইকে স্বাগত। আর পুরো আয়োজনে আপনাদের সাথে থাকবো মাহমুদ রাকিব। আমি একটু শুরুতে যেতে চাই হান্নান মাসুদ আপনার কাছে। আমরা আপনার পরিচয়টা ঠিক একটু আগে জানতে চাই। আপনি জাতীয় নাগরিক পার্টির সিনিয়র মুখ্য সমন্বয়ক, নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক? পরিচয় কি আপনার এই মুহূর্তে? আমি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে আমরা এখানে এসেছি। সেটা কিন্তু আমরা কোথাও দেখিনি। আপনারা নাগরিক কমিটি বিলুপ্ত করেছেন, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি কি বিলুপ্ত করেছেন? না, বৈষম্য বিরোধী সেটা কোনো গণমাধ্যমে বা আপনার ফেসবুক পেজে কিন্তু আমরা বিলুপ্ত করিনি, কিন্তু আমরা নতুন নেতৃত্বের হাতে একটা প্রক্রিয়াধীন বিষয় আছে। আপাতত আমাদের সেন্ট্রাল কমিটিটা বিলুপ্ত। সেন্ট্রাল আমাদের 4 জনের একটি আহ্বায়ক কমিটি ছিল মোটামুটি। তো সেই জায়গা থেকে ওই আহ্বায়ক কমিটিটাতে আমরা যারা ইয়াতে চলে এসেছি, তারা এখানে দায়িত্ব হস্তান্তর করে আমাদের মুখপাত্র কাছে দিয়ে আমরা চলে এসেছি আর কি, জাতীয় নাগরিক পার্টির কাছে। সেটা কি নাগরিকরা জানে দেশের? সেটা আমাদের হয়তো স্পষ্ট করা হয়নি, কিন্তু আমরা আগ থেকেই বলেছি বারবার যে আমরা যখন পলিটিক্যাল পার্টিতে যাব, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা পদত্যাগ করেই যাব। এটা আগ থেকে বলে রাখা হয়েছে, কিন্তু হয়তো আমরা গণমাধ্যমে বিষয়টা আসেনি আর কি। জি, তার মানে আপনারা এখন দুটি সংগঠনের দায়িত্বেই রয়েছেন, যেহেতু গণমাধ্যমে আসেনি বা মানুষ জানে না। ইশরাক ভাই, আমরা একটা মূল আলোচনা যেতে চাই, আপনার মাধ্যমে আমরা যেতে চাই। এই যে ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা হয়েছে, একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত শুরু হয়েছে, তারা অনেক আশা আকাঙ্ক্ষা জাতিকে দেখাচ্ছে। সেখানে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপির প্রতিনিধিও গিয়েছিলেন, জামাতের প্রতিনিধিও গিয়েছিলেন। আপনি কিভাবে দেখছেন এই নতুন রাজনৈতিক দলকে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি উপস্থিত আজকের দুজন সহ আলোচক সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি খুব ইতিবাচকভাবে বিষয়টি দেখছি, এবং শুরুর থেকেই আমি অত্যন্ত ইতিবাচক ছিলাম। এবং ছাত্রদের এই আন্দোলনে সারা বাংলাদেশের মানুষ যেভাবে একটা মৌলিক সমর্থন ছিল, এবং তাদের প্রতি একটা দুর্বলতা পরবর্তীকালেও 5ই আগস্টের পরবর্তী পুরো সময়টাতেই একটা দুর্বলতা কিন্তু আমাদের মাঝে কাজ করে। কারণ যেহেতু তারা অন্তিম মুহূর্তে যে ঝুঁকি নিয়েছে, জীবন ঝুঁকি নিয়ে এই স্বৈরাচার পতন করে আমাদের দেশকে মুক্ত করেছে, আমাদের জাতিকে মুক্ত করেছে, সেই বিষয়টি আমার মনে হয় যে তাদের প্রতি একটা দুর্বলতা আমাদের সবসময় থাকবে। এটা আউটসাইড অফ পলিটিক্স। অ্যান্ড কামিং টু পলিটিক্স, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে যত বেশি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দল আরও পার্টিসিপেট করবে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা একটি নতুন দল যদি এস্টাবলিশ হতে পারে, তাহলে আমার মনে হয় যে জাতিকে আগামী দিনে তারা অনেক কিছু দিতে পারবে, এবং এটা আমি বিশ্বাস করি এবং প্রত্যাশাও করি তাদের থেকে। ডক্টর রেজাউল করিম, আপনার কাছে জানতে চাইব যে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেটি পরবর্তীতে নাগরিক কমিটি বা চূড়ান্তভাবে তারা রাজনৈতিক দল গঠন করলো। এখানে আমরা দেখেছি যে বিশেষ করে আপনাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের অনেকেই আছে, আরও 2-1 জন থাকবার কথা, তারা হয়তো নিজেরাই থাকেনি, কিন্তু এখন অনেকেই রয়েছে। সেই জায়গা থেকে মানে এই সংখ্যা করেন কিনা যে আপনাদের ভোট কিছুটা হলেও এই নাগরিক পার্টির দিকে চলে যেতে পারে, এমন কোনো সংখ্যার জায়গা আপনি মনে করেন কিনা, সংখ্যা আছেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এখন টিভির সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এবং আমার সহ 2 আলোচক,
যারা দেখতে পাচ্ছেন, আমাদেরকে শুনতে পাচ্ছেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমেই আমি বলবো যে নতুনদের প্রতি অভিনন্দন এবং তারুণ্যের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা, এটা সব সময় আছে এবং এটাকে বলা হয় যে তরুণরা হচ্ছে সূর্যের আলোর মতো। এটা সূর্য যেরকম সব কিছুকে আলোকিত করে, আমাদের তরুণ প্রজন্ম সেটাই করবে, সেটাই আমাদের প্রত্যাশা। কিন্তু সেই জায়গায় আমরা দুটি জিনিসকে অ্যাড্রেস করতে চাই। একটি হচ্ছে তারুণ্যের আকাঙ্ক্ষার সাথে যুক্ত যদি হয় নৈতিকতা এবং জ্ঞান, তাহলে আসলেই বাংলাদেশ সত্যিকার আলোকিত হবে, এটি আমরা বিশ্বাস করি। আর ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন এখানে হয়েছে, আসলে এটা শুরু হয়েছে 2006 সালের 28 অক্টোবর, অর্থাৎ লগি বৈঠা দিয়ে যে ফ্যাসিবাদী কায়দায় এখানে পল্টনে আমাদের সেই মাসুম শিপনদেরকে হত্যা করা হয়েছে, লাশের উপরে নৃত্য করা হয়েছে। বাংলাদেশ আসলে 28 অক্টোবরেই কিন্তু তার পথটা হারিয়েছে। তারপরে এই বিরোধী দল আমাদের আন্দোলন, জুলুম, নির্যাতন, ফাঁসি, খুন, আয়নাগর, এসব কিছুর পথ মারিয়ে আমাদের শেষ পর্বে এসে আমাদের তরুণ প্রজন্ম আমাদেরকে যেটি দেখিয়েছে, এটি আসলে আমাদের আমরা খুবই এর জন্য আমরা এনলাইটেড। আমরা মনে করি আগামী দিনের একটি বাংলাদেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, মোর সিগনিফিকেন্ট আই থিঙ্ক। আমাদের আজকের যেই আন্দোলন এবং নবগঠিত যেই কমিটি ওনারা করেছেন, এটাকে আমরা অভিনন্দন জানিয়েছি। আমাদের সেক্রেটারি জেনারেল গিয়েছেন সেখানে। দেখুন, এই বৈষম্য বিরোধী যে আন্দোলনটা, এটা কিন্তু কোটা বিরোধী একটা আন্দোলন ছিল এবং এই প্ল্যাটফর্মের মধ্যে বাংলাদেশের সকল স্টুডেন্ট, পলিটিক্স এবং যারা আমি মনে করি যারা রাজনীতি করতো তার থেকে বেশি সাধারণ ছাত্ররা ছিল। সুতরাং সেই জায়গা থেকে এই প্ল্যাটফর্মে যারা নেতৃত্ব দিয়েছেন তারা আজকে নতুন একটা দল গঠন করেছে, এটা আমাদের জন্য খুবই আশার দিক। এবং তারা যদি আমাদের এইখানের যেই সমস্যাগুলো আছে, যেমন আমি মনে করি এখানে নাম্বার 1 প্রবলেম হচ্ছে আমাদের করাপশন, আমাদের নাম্বার 2 প্রবলেম হচ্ছে যে আমাদের এখানে যেই মানে যে দুঃশাসন, এই জায়গাগুলো থেকে যদি নতুন প্রজন্ম বিগত দিনে সকল জুলুম নির্যাতনের পথ পাড়িয়ে এবং ফ্যাসিবাদ বিরোধী বিশেষ করে শেখ হাসিনার সরকার এখানে তাদের উপরে যে অপারেশনটা চালিয়েছে, হাজার হাজার শহীদ করেছে, আহত করেছে, কিন্তু তারা যে বিকল্প পন্থায় তাদের আন্দোলনটাকে এ পর্যন্ত নিয়ে এসছে, আমরা বিলিভ করতে চাই যে আগামী দিনে তারা বাংলাদেশকে তাদের মেধা এবং নৈতিকতা দিয়ে তারা সে বিকল্প পন্থায় গড়ে তুলবে। আমাদের ভোটের রাজনীতিতে আপনাদের নেতিবাচক প্রভাব পড়বে না, আমরা এটা মনে করি না, কারণ ভোট ভাগ হবে কিনা। বাংলাদেশের দেখুন, যে খেলাতে যে ভালো করবে সেই তার গোল দিতে পারবে, এটাই স্বাভাবিক। আমরা এই ক্ষেত্রে জনগণকে আমরা ওন করতে চাই, বরং জনগণের জন্য রাজনীতি। সেই জায়গা থেকে যদি তারা ভালো করতে পারে, যারাই ভালো করবে তারাই ক্ষমতায় আসুক, সেটাই আমাদের। আব্দুল হান্নান মাসুদ, একটু জানতে চাই আপনাদের যে নতুন দল আমরা দেখলাম, আপনারা মানিক মিয়া এভিনিউতে আত্মপ্রকাশ করেছেন, সব নবীন তরুণ যারা আপনারা মাঠে লড়াই করেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে। নিঃসন্দেহে আমরাও আপনাদের দেখেছি, পাশে ছিলাম, গণমাধ্যমে ছিল, কিন্তু জানতে চাই প্রবীণদের কি আপনারা কতটুকু গুরুত্ব দিচ্ছেন? সব কি নবীনরাই এই দল নিয়ে এগোবেন? না, আসলে হচ্ছে একটি নতুন দল নবীনদের নিয়ে শুরু, কিন্তু তাই বলে এখানে প্রবীণদেরকে বয়কট করা হয়নি। প্রবীণদের মানিক মিয়া এভিনিউতে প্রবীণদেরও একটা উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। অনেকেই তার নাতিকে নিয়ে কাঁধে করে নিয়ে এসেছেন, বৃদ্ধ দাদা, এরকমও আল জাজিরাতে আমরা রিপোর্ট দেখেছি। যে হচ্ছে এই দেশের মানুষের না হচ্ছে নবীনরা, বাবারা যখন দেখে যে হচ্ছে তাদের সন্তানরা ভালো কিছু করছে, তখন বাবাদের চাইতে উৎফুল্ল তারা বেশি কিছু হয় না, সেই জায়গায় বাবারা হিংসে করে না। তো সেই জায়গা থেকে যখন হচ্ছে তরুণরা এই দেশের দায়িত্ব নিতে চাচ্ছে, এই দেশের অগ্রজরা, প্রবীণরা এটাকে খুব ভালোভাবে পজিটিভলি নিচ্ছেন এবং সেই জায়গা থেকে তারা আমাদেরকে সাপোর্টও দিচ্ছেন। আমাদের আসলে হচ্ছে রাজনৈতিক দলে আমরা প্রধানত হচ্ছে একটা পরিস্থিতি তৈরি করতে চাইনি যার মধ্য দিয়ে মানে হচ্ছে একটা চিন্তাগত পারাক তৈরি হয়, চিন্তাগত পার্থক্য তৈরি হলে যার ফলে হচ্ছে সংগঠনের মধ্যে নানা ধরনের সমস্যা সৃষ্টি হইতে পারে। তো সেই জায়গা থেকে আমরা মূলত হচ্ছে প্রবীণদের জন্য আমরা আলাদা জায়গাটা রেখেছি। আমরা উপদেষ্টা পরিষদ করব, সেখানে প্রবীণদেরকে আমরা জায়গা করে দিব এবং সেখান থেকে তাদেরকে বিভিন্ন ধরনের জায়গায়, বিভিন্ন বিষয়ে, বিভিন্ন উইংয়ে তাদেরকে যুক্ত করে নেওয়া হবে। ওনারা ওনাদের কর্মদক্ষতা দিয়ে এবং আস্তে আস্তে এই নবীনদের সাথে মিশে যাবেন এবং নবীন প্রবীণের সম্মিলনেই কিন্তু হচ্ছে আমাদের এই নতুন দলটি সামনের দিনে কাজ করে যাবে। বিএনপি জামাতের মতো বড় দল থেকে কি আসছে?
দেখেন হচ্ছে আমাদের, আপনারা দেখেছেন যে হচ্ছে আমরা মূলত এই ইয়েটা শুরু করার ক্ষেত্রে, পলিটিক্যাল পার্টিটা শুরু করার ক্ষেত্রে আমরা নবীনদেরকে প্রাধান্য দিয়েছি। যেভাবে আমরা জাতীয় নাগরিক কমিটি করে যখন রাজনৈতিক উদ্যোগটা নিয়েছিলাম, সেই ক্ষেত্রে আমরা বয়সের বাইনারি ঠিক করে দিয়েছিলাম, কিন্তু আমরা পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে আমরা সেই বাইনারিটা তুলে দিচ্ছি। এই ক্ষেত্রে দেশের যে কোনো জনগণ যে কোনো বয়সের যে কোনো মতের এখানে এসে যুক্ত হতে পারেন, শুধুমাত্র ফ্যাসিবাদী মতাবলম্বী লোকজন ব্যতীত। তো সেই জায়গা থেকে হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ, তরুণ নেতৃবৃন্দ আমাদের সাথে যোগাযোগ করছেন। স্পেশালি হচ্ছে বিভিন্ন পার্টিতে, বড় বড় পার্টিগুলোতে, সেটা বিএনপি বলেন, জামাত বলেন, অনেক জায়গা থেকে আমাদের, এবং হচ্ছে বাম সংগঠন, ডান সংগঠন, অনেক জায়গা থেকে সিনিয়র নেতৃবৃন্দ, যেমন প্রবীণরা আছেন তেমনি নবীনরা আছেন, তাদের অনেকেই যোগাযোগ রাখছেন যে হচ্ছে এই সংগঠনে আসার জন্য। তো সেই জায়গাটা আমরা স্কোপগুলো খোলা রাখছি, তবে হচ্ছে ধাপে ধাপে। আমরা প্রথম ধাপে কাউকে এই জায়গায় নেতৃত্বে নিয়ে আসতে চাইনি, কারণ হচ্ছে এদেশের মানুষ যখন শুনেছে যে হচ্ছে একটি নতুন পলিটিক্যাল পার্টি হবে, তখন তারা মূলত হচ্ছে কয়েকটি পেজকে চিন্তা করেছে, ফেজকে চিন্তা করছে যে হচ্ছে এই ফেজগুলো এই পলিটিক্যাল পার্টির লিডারশিপে থাকবে। কিন্তু ধার করা লিডারশিপ যদি আমরা এনে এখানে বসাতাম, তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে হয়তো এই দেশের মানুষের অ্যাকসেপ্টেন্সটা পাওয়া যেত না। আমরা সেই জায়গায় একটু মানে মানুষের কাছে পরিচিত করে, মানুষের অ্যাকসেপ্টেন্স নিয়েই আমরা ওনাদেরকে লিডারশিপ। এসব ভাই, তার কথা ধরে একটু জানতে চাই, আপনি নিশ্চয়ই দেখেছেন তারা যে কমিটি ঘোষণা করেছে প্রায় 187 সদস্য সম্ভবত, বা সেটা আরো হয়তো বেড়েছে 225 নাগরিক পার্টির। এখানে আমরা কোনো প্রবীণ দেখিনি, কিন্তু এই বাংলাদেশে আপনি কি মনে করেন শুধু তরুণদের দিয়ে কি এগুলো সম্ভব হবে, যেখানে বিএনপির মতো এত বড় দল রয়েছে, জামাত রয়েছে, আরো অনেক দল রয়েছে, যদি তারা বলছে যে উপদেষ্টা পরিষদ করবে বা সেখানে প্রবীণদের সুযোগ দিবে, কি আপনার কাছে বিষয়টি হচ্ছে যে নতুন দল এসেছে, আমরা তাদের স্বাগত জানাই, অভিনন্দন জানাই। তবে এখন তারা যেহেতু রাজনীতির মাঠে প্রবেশ করেছে, তাদের আমার গঠনমূলক সমালোচনা আলোচনা করতেই হবে। আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে প্রবীণ এবং রাজনীতিতে যে বয়সের যে একটা ভারিক্কির বিষয় রয়েছে, সেই জায়গাতে অবশ্যই কিছুটা ঘাটতি তো রয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ রাজনীতিতে আসলে একাডেমিক কোয়ালিফিকেশন দিয়েও এটা জাজমেন্ট করা যায় না। এটা এখানে এক্সপিরিয়েন্সের উপরে কিছু নেই, এখানে অভিজ্ঞতাটাই আমি মনে করি মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় এন্ড অফ দ্য ডে ইন পলিটিক্স, রাজনীতি। তো সেখানে অবশ্যই যত বয়স হবে, বয়সের সাথে অভিজ্ঞতা বিষয় থাকবে, এবং সেই ক্ষেত্রে প্রবীণদের যে ধরনের অভিজ্ঞতা এবং অ্যাকসেপ্টেন্স থাকবে ভোটের রাজনীতিতে, সেই ধরনের অ্যাকসেপ্টেন্স নবীনদের জন্য কিছুটা কষ্টকর হবে। তো আমি মনে করি যে এটা তারা হয়তো ভবিষ্যতের তারা ভালো করবে, অবশ্যই আমি আশা রাখি। তবে এখনই এসে যে আমি মনে করি না যে বড় দলগুলোর সাথে ভোটের রাজনীতিতে খুব বেশি কম্পিট করতে পারবে, সেরকমও না। এটা আমি টোটালি একদম আমার ধারণা থেকে বলছি। আসলে আমরা কিন্তু ভোট না হওয়া পর্যন্ত আমরা আসলে জনগণের মাইন্ডসেটটা কোন জায়গায় রয়েছে সেটা বলতে পারছি না। তবে আমার ধারণা যে প্রবীণ হলে একটু সুবিধা হতো কিনা, ডেফিনেটলি আমি মনে করি যে, তবে যেটা বললাম যে যদি প্রবীণদেরকে আনা হতো তাহলে তারা কি হাউ আর দে ডিফারেন্ট, এই জায়গাটাতে তাদের একটু কষ্টকর হয়ে যেত। কারণ নতুন একটা দল আসলে তাদের নতুন ন্যারেটিভ তৈরি করতে হবে, তাদের নতুন একটা বয়ান তো তৈরি করতে হবে, এবং তারা অন্যদের থেকে কীরকম হাউ আর দে ডিফারেন্ট, সেই জিনিসটা কিন্তু তাদের রাজনৈতিক কর্মসূচি, ম্যানিফেস্টো, কর্মকাণ্ড এবং সব কিছু মিলে তুলে আনতে হবে। আর সে বলছিল যে বিএনপি থেকেও লোক যোগাযোগ করছে যে তাদের দলে যেতে পারে। আপনার কাছে কি মনে হয় এই মুহূর্তে এটা আমি কিভাবে বলবো, এটা ওনারা ভালো বলতে পারবেন যে কারা ওনাদের সাথে যোগাযোগ করেছেন। তবে বিএনপি তো একটি বৃহৎ দল, অনেক বড় দল, সেখানে কোটি অধিক হবে আমাদের নেতা, সরাসরি নেতাকর্মী রয়েছে। তো সেখানে কেউ কেউ মনে করতেই পারেন যে তারা অন্য দলে গিয়ে যেতে চান, সেটা কোন পর্যায়ে কোন লেভেল থেকে যোগাযোগ করেছে এটা না জেনে আসলে আমি মন্তব্য করতে পারছি না। জি, রাজল ভাই, আপনার কাছে কি মনে হয় প্রবীণরা সবাই কিন্তু তরুণ, এই যে নাগরিক পার্টি হান্নান মাসুদ বলছিল তারা নবীনদেরকে প্রাধান্য দিয়েই কমিটি দিয়েছে, প্রবীণদের উপদেষ্টা পরিষদে আসতে পারে, আস্তে আস্তে আনবে, মানে সেই প্রবীণটা ছাড়া এই দলটি শুরু করেছে যাত্রা, এটি ঘাটতি? আমি আসলে তরুণের সংজ্ঞাটা কাজী নজরুল ইসলামের সেই ভাষাটাকে আমি বলতে চাই, তারুণ্য হচ্ছে আসলে মনের ব্যাপার। সুতরাং অনেক বয়স্ক মানুষও কিন্তু তরুণ হতে পারে যদি তিনি মনের দিক থেকে ওরকম হন, আর অনেক তরুণও কিন্তু বৃদ্ধ হয়ে যেতে পারে সে মনের দিক থেকে যদি কুঁজো হন। সুতরাং সেই জায়গা থেকে আমরা বলবো যে মাসুদ ভাই তো সেটা বলেছে যে তারা শুরু করেছে, কিন্তু এটা সত্য
মানে এক্সপিরিয়েন্স বেটার দেন এডুকেশন, এটা কোনো বইতে পাওয়া যায় না। এটা অভিজ্ঞতা, রাজনীতি। আমি এই ক্ষেত্রে নতুন মানে যেটা দল হয়েছে সে জায়গায় 3টে জিনিসকে আমি বলবো যে নাম্বার 1 হচ্ছে এই তরুণ প্রজন্মের এই দলে কিন্তু এখনও ইডিওলজিক্যাল স্ট্রাকচার আমরা দেখি নাই, সেটা কি হবে, কারণ কোনো আদর্শ ছাড়া কোনো দল কিন্তু টিকতে পারে না। দ্বিতীয় হচ্ছে জনগণের জন্য তাদের বয়ানটা কি হবে, কারণ এখানে মাচ পিপল পলিটিক্সে তাদের এই জায়গায় তারা কি করবে সেটা দেখার ব্যাপার। তৃতীয় হচ্ছে যে তারা এখানে যারা লিডিংয়ে থাকবে তাদের প্রশিক্ষণ পদ্ধতি কী হবে, তাদের কাঠামোগত কী হবে। দেখুন আমি একটু আগে 2টে কথা বলেছি, একটি হচ্ছে যে আমাদের লাউ এবং কদু যদি 2টাই একরকম হয় তাহলে তো আর এটার কোনো লাভ নেই, বরং নতুন কিছু তাদেরকে দেখাতে হবে যে এখানে ক্যারিসমেটিক মানুষের মধ্যে আমাদের এখানে যেটা নিয়ে আমরা বিগত 15 বছর সাফার, যেমন তারা এখন 24-এর আন্দোলনটাকে সামনে নিয়ে এসে বারবার। হ্যাঁ এক্স্যাক্টলি, কিন্তু 24-এর আন্দোলনের যেই এখানের ক্যারিশমা সেটা কিন্তু একক কোনো এই দলের না, এটা কিন্তু সবার, এটা কিন্তু একটা টোটাল বাংলাদেশের ছাত্র সমাজের। সুতরাং সকল ছাত্র সমাজ তো আর ওনাদের সাথে নাই, এখানে সব স্টেক হোল্ডার অনেক ছিল, এখন আন্দোলন শেষে কিন্তু সবাই তার দলে ফিরে গিয়েছে। সুতরাং সেই জায়গা থেকে এই দলকে অবশ্যই তাদের অনেস্টি, ইন্টিগ্রিটি, পার্সোনালিটি, ইডিওলজি এগুলো দিয়ে তাদেরকে প্রমাণ করতে হবে যে হাউ ক্যান ডু। সেই জায়গাটা আমার মনে হয় তারা যদি তৈরি করতে পারে, আমরা তো ভালোই চাচ্ছি, কে আসলো আর কে গেল এই প্রজন্ম আমার মনে আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি বেটার। আপনার এই প্রশ্নের উত্তরে আমরা দেখেছিলাম উদ্বোধনী দিনে নাহিদ ইসলাম আপনাদের দলের আহ্বায়ক, তিনি একটি কথা বলেছিলেন যে বাংলাদেশে কৃষকের ছেলে যাতে প্রধানমন্ত্রী হতে পারে সেই বন্দোবস্ত আপনাদের রাজনীতিতে থাকবে। কিন্তু আমি একটু বলতে চাই, আমরা দেখেছি গত 16-17 বছরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো কম করেননি বিএনপির জন্য, কিন্তু তিনি কি আপনার মনে হয় প্রধানমন্ত্রী হতে পারবে বাংলাদেশে, এটি আছে? কিংবা আওয়ামী লীগে আমরা দেখেছি গত 15-16 বছর বা 25 বছর আমরা দেখেছি জলিল কিংবা আমরা দেখেছি ওবায়দুল কাদের, তারাও কিন্তু যেতে পারবে কিনা প্রধানমন্ত্রী পর্যায়ে আমার সন্দেহ আছে। সেখানে আপনারা কি এমন করবেন যে আপনাদের কাছে মনে হচ্ছে যে একজন আপনাদের এই দল করে কৃষকের ছেলেও প্রধানমন্ত্রী হতে পারবে? কি আছে আপনাদের আদর্শ, কি বন্দোবস্ত, সেটি জানবো। তো দর্শক, তারা কিন্তু ছোট একটি বিরতি, ফিরছে একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। কথা বলছিলাম নবীন প্রজন্মের সম্পর্ক নিয়ে। আমরা ছিলাম আব্দুল হান্নান মাসুদ। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলেই কৃষকের ছেলে প্রধানমন্ত্রী হতে পারবে কিনা, নাকি একটি অবাস্তব কথা, নাকি এটি আপনারা মানুষকে একটি মানে লোভ দিয়ে দিলেন রাজনীতির মাঠে, কোনটি? দেখেন, অবাস্তব হবে কেন? আপনার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী যিনি ছিলেন জেসিন্ডা আর্ডার্ন, উনি কার সন্তান ছিলেন? এবং হচ্ছে আপনার আমি কিছুক্ষণ আগে 10 জন প্রধানমন্ত্রীর তালিকা দেখছিলাম যে হচ্ছে যারা অধিকাংশই মানে হচ্ছে কৃষক, একদম নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসে প্রধানমন্ত্রী হয়েছেন এবং বর্তমানে আছেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে। বারাক ওবামার কথাই চিন্তা করেন, বারাক ওবামা কোথা থেকে গিয়ে রাষ্ট্রপ্রধান হয়েছিলেন ইউএসের, আমেরিকান মতো একটি রাষ্ট্রের। বাংলাদেশে কেন সম্ভব নয়? বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে এমনভাবে কেন গড়ে তোলা হয়েছে? সোশিও কালচার এমন করে, সোশিও কালচার বলেন কিংবা পলিটিক্যাল কালচার বলেন, কেন এমনভাবে গড়ে তোলা হয়েছে যে যেখানে বাংলাদেশের একজন কৃষকের সন্তান, একজন রিক্সাওয়ালার সন্তান, একজন খেটে খাওয়া মজুরের সন্তান চিন্তা করতে পারছে না সে রাষ্ট্রপ্রধান হবে। এটা তো হচ্ছে ব্যর্থতা বাংলাদেশ, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের, 71 থেকে 54 বছর বয়সে বার্ধক্য উপনীত হওয়া একটি রাষ্ট্রের এই যে এরকম একটি ক্রাইসিস তৈরি হওয়া, এই কথা বলার পরও মানুষজন বিশ্বাস করতে পারছে না যে হচ্ছে এটা সম্ভব। এটা লোভ, মানে আপনি মেন্টালি তাদেরকে কিভাবে গড়ে তোলা হচ্ছে দীর্ঘ সময় ধরে, একটা জেনারেশনের পর জেনারেশন। দেখেন বাংলাদেশের বৃহত্তম 2টি দল, তাদের কিন্তু হচ্ছে 45 বছর যাবৎ একজনই সভাপতি কিংবা মানে হচ্ছে তাদের দলীয় প্রধান একজনই, কোনো পরিবর্তন নেই। এখন হচ্ছে বলেন যে হচ্ছে কাউন্সিলের মাধ্যমে হচ্ছে এটার মাধ্যমে হচ্ছে সেটা হচ্ছে, কারণ আপনি তো অপশনই রাখছেন না। কাউন্সিলে দেখা যাচ্ছে যে সভাপতির জন্য একজনই লড়াই করতেছে, ওনার বাইরে গিয়ে আরেকজন লড়াই করার সাহসটাও করতেছে না 45 বছর ধরে। তো সেই জায়গা থেকে আমাদেরকে যখন ছোটবেলা থেকে পড়ানো, লিখতে দিতে হতো যে হচ্ছে এইম ইন লাইফ লিখো, তোমার জীবন উদ্দেশ্য লিখো, তখন আমাদের কাছে না ওই রকম মানে হচ্ছে ভীষণ থাকতো না যে হচ্ছে এটা তো সম্ভব না। আসলেই এর মাধ্যমেই মূলত হচ্ছে আমাদেরকে, আমাদের এই জেনারেশনের পর জেনারেশনকে আপনারা হচ্ছে আমাদের পূর্ববর্তী
পলিটিক্যাল ব্যবস্থাটা আমাদেরকে হচ্ছে তাদের দলের নির্দিষ্ট একটি দলের কর্মী বানিয়ে রেখেছে, নির্দিষ্ট একটি দলের ভোটার বানিয়ে রেখেছে, বিদ্যা কার্ড হোল্ডার বানিয়ে রেখেছে। মানে হচ্ছে আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই এরকম একটা অবস্থায় সেখান থেকে মানুষ কেন সরবে? বাংলাদেশে এই যে 53 বছরের একটি মানে যেভাবে যাই বলি, মানুষ সরবে নাকি হচ্ছে পলিটিক্যাল পার্টির প্রধানরা সরবে না? মানুষ তো সরতে প্রস্তুত। মানুষ যখন হচ্ছে পাওয়ার আশা থাকে, যখন দেখে যে ভালো কিছু পাচ্ছে, মানুষ তো অবশ্যই সরে আসবে। কিন্তু কথা হচ্ছে আপনি সেই স্পেসটা দিচ্ছেন না কেন? গণতন্ত্রের কথা বলতেছেন, রাষ্ট্রের সংস্কারের কথা বলতেছেন, এখন তো বলছেন না যে হচ্ছে আমার দলীয় সংস্কারটাও প্রয়োজন, যাতে আমার একটা অজপাড়া গায়ের একটা মেম্বার, পলিটিক্যাল পার্টি মেম্বার, সে একদিন আমার দলের প্রধান হওয়ার স্বপ্ন দেখতে পারে। সেই সুযোগটা তো আপনি তৈরি করছেন না। আপনি ওকে মেম্বার হিসেবে রাখতে চাচ্ছেন, সর্বোচ্চ গেলে আমি যদি নমিনেশন দিই তুমি একবার এমপি হতে পারবা, এতটুকু পর্যন্ত রাখতেছেন। তো আমরা এই জায়গা থেকে মূলত হচ্ছে বাংলাদেশের সেই কালচারটা ভাঙার জন্য আমরা লড়াই করতেছি। আমরা সেই পলিটিক্যাল যে সংস্কৃতি তৈরি হয়েছে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ তৈরি করা হয়েছে, এদেশের মানুষজনকে জিম্মি করে রেখে রাজনীতি করা হয়েছে। আচ্ছা, আপনারা প্রশ্ন বলতে ইশাক ভাই, এই যে বলছিল যে সংস্কৃতি ভাঙতে চায় তারা, কালচার ভাঙতে চায় তারা, 53 বছরের সংস্কৃতি, মানে বাস্তবতা কি বলে আসলে? দেখেন, আসলে আমি যেটা মনে করি যে ধরুন আমি দলীয় রাজনীতির দৃষ্টিকোণ থেকেই বলি, আমরা আমাদের দলীয় প্রধানদেরকে আমরা চাই বলেই তো তারা সেই জায়গাতে রয়েছে। জনগণ চায় বলেই তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি দীর্ঘদিন এই দলের নেতৃত্ব দিয়েছেন এবং উনি দিয়ে যাবেন। এবং জনগণ বা আমাদের দলীয় কর্মী সমর্থক আমরা চেয়েছি বলেই কিন্তু আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ওনার নেতৃত্বে আমরা খুব অত্যন্ত সুসংগঠিতভাবে রয়েছি। এখানে কিন্তু কেউ চাপিয়ে দিচ্ছে না, এটা একটা দলের অভ্যন্তরীণ বিষয় বলে আমি মনে করি। এখন আমার দলের নেতার প্রতি যদি আমার আনুগত্য থাকে বা জনগণ যদি আমার দলকে ভোট দেয় আর এবং আমার দলের যে নেতৃত্বে যারা রয়েছেন তাদেরকে মেনেই দেয়, সেই ক্ষেত্রে তো আপনি এটাকে কোয়েশ্চেন করতে পারেন না। জনগণ তাহলে বিকল্প তারা বেছে নিক, বিকল্প হাজির করা হোক জনগণের মাঝে। জনগণ এখানে আমরা যেটা গত 16 বছর হয়েছে সেটা বাদ দিই, যদি সেই পার্টটা আমরা বাদ দিতে হবে, কারণ সেটা জনগণের উপরে চাপানো ছিল, সেই নেতৃত্ব, সেই দল বা সেই শাসন ব্যবস্থা। এর বাইরে গিয়ে যদি আমরা বলি তাহলে কিন্তু আমাদের একটা দল কিভাবে চলবে সেটা দলের যারা নেতৃত্বস্থানীয় এবং কর্মী সমর্থক তারাই ডিসাইড করবে। আমরা যদি চাই আমাদের নেতা হবেন জনাব তারেক রহমান, সেই জায়গায় কিন্তু বাইরের আরেকজনকেও প্রশ্ন করার তেমন কোনো সুযোগ নেই বলে আমি মনে করি। সেখানে জনগণ যদি সেটাকে পছন্দ না করে, না চায়, তাহলে জনগণ অন্য দলকে ভোট দিবে বা অন্য কাউকে ভোট দিয়ে নিয়ে আসবে। এখানে তো কোনো চাপিয়ে দেওয়ার বাধ্যবাধকতা কিন্তু দল কোনো জনগোষ্ঠীর উপরে করছে না, দল তার সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে। এবং আমরা জনগণকে কি দিব, আমাদের দলীয় স্ট্রাকচারের মাধ্যমে, আমরা রাষ্ট্র ব্যবস্থা মাধ্যমে আমরা জনগণকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, দেশকে উন্নয়ন করব, জনগণের সমস্যা নিরসন করব, সেই প্রস্তাবনাগুলো দিচ্ছি। তার ভিত্তিতে আমরা আশা করি যে জনগণ আমাদেরকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতা আইদার আসীন করবে অথবা অন্য কোনো দলকে আসীন করবে, আমরা সংসদে পার্টিসিপেট করব। এটা হলো আমার উপরে রাইট। রেজাল্ট আমরা দেখেছি, মানে তারা বলছে কৃষকের ছেলে প্রধানমন্ত্রী হবে, কিন্তু আমরা তারা যখন এই মূল দলটা করলো নাগরিক পার্টি, আমরা সেখানে দেখলাম যে নাহিদ ইসলাম তিনি উপদেষ্টা পদ থেকে প্রধান হওয়ার জন্য ফিরিয়ে সেখানে মানে পদত্যাগ করে চলে আসলেন। আমরা দেখলাম সেখানে দুজন যুগ্ম আহ্বায়ক বা একজন যুগ্ম আহ্বায়ক, একজন যুগ্ম সদস্য সচিব জুনায়েদ এবং রাফে, তাদেরকে জায়গা না পেয়ে তারা নিজেরাই সরে গেল। আমরা তো এই দলটা যখন গঠন হলো সেখানে তো যে কৃষকের ছেলে প্রধানমন্ত্রী হবে এমন কোনো আমরা আভাস কি পেলাম? তারা যে কথাটা বললো নাহিদ ইসলাম, প্রথম আমি বলবো যে এই যে কাঠমিস্ত্রি এবং কৃষকের সন্তানেরা পৃথিবীর সব জায়গায় কিন্তু এইভাবেই বিভিন্ন জায়গায় কিন্তু নেতৃত্ব আসতেছে। বাংলাদেশের জন্য আমরা যারা ছোটোবেলায় আমরা এত কিছু বুঝতাম না, এখন কিছু বুঝি আর কি, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে হইলে মনে হচ্ছে মহিলা লাগবে, আর যদি হইতে হয় তাহলে মনে হয় অমুক পরিবারে লাগবে। এই জায়গাটি আসলে হচ্ছে একটা অংশ যেমনি দলীয়, আর আরেকটি হচ্ছে একটা পার্ট হচ্ছে জনগণের। আমাদের উপমহাদেশের কালচারটাই হচ্ছে একটা পরিবারতান্ত্রিক পলিটিক্স কিন্তু এখানে গড়ে উঠেছে, নট অনলি বাংলাদেশ, আপনি উপমহাদেশে দেখলে সেটাই সব জায়গায়। সেই জায়গায় আমার মনে হয় তরুণ প্রজন্ম এখন যে ভাবনাটা টুডে অর টুমোরো এটা কিন্তু ভাঙবে, এবং কে ভাঙবে এটা না, বরং এটা আস্তে আস্তে মনে সেই দিকে যাবে বাংলাদেশ। কারণ এখন গ্লোবাল ইস্যু, এখন আমাদের নতুন প্রজন্ম গোটা পৃথিবীকে একসাথেই দেখছে, সেই জায়গা থেকে আমি বলবো যে এটা হয়তো হবে। কিন্তু
আমরা এখন পর্যন্ত নতুন সংগঠনের যেটা দেখছি যে নাহিদ ভাই সে গাড়ি নিয়ে ঢুকছে, হেঁটে বের হয়ে আসছে, তার টাকার হিসাব সে দিচ্ছে। এই অনেস্টি এবং এই ট্রান্সপারেন্ট পলিটিক্স যদি তারা দাঁড় করাতে পারে, এটাকে দেশের জনগণ ওয়েলকাম করবে, নো ডাউট। কারণ আমাদের পলিটিক্যাল লিডারশিপ আসলে বড় একটা অংশ কিন্তু করাপশনের সাথে জড়িত। এবং আমি খুবই স্ট্রংলি বলবো, বাংলাদেশের রাজনীতিবিদরা যদি অনেস্ট হয় তাহলে 90% প্রবলেমকে এখানে সলভ করা সম্ভব, আর বাকি 10% আপনাকে মিলাইতে হবে। সেই জায়গা থেকে আমরা এখনো তাদের, যেহেতু তারা মাত্র তাদের দলের ঘোষণা করলো, আবার এইটাও দেখতে পাচ্ছি যে এই নামে বিভিন্ন জায়গায় টাকা পয়সা এটা সেটা, এগুলোও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি, চাঁদা টাদা এটা সেটা। আমি বলবো যে তাদেরকে আমরা এখন ব্লেমের জায়গায় না গিয়ে, যেহেতু তারা স্টার্ট করছে, সেই জায়গা থেকে তারা যে বন্দোবস্তের কথা বলছে সেই বন্দোবস্তটা আগে ঘরের মধ্যে শুরু করতে হবে। এবং যদি এই গুড সাইনটা তারা ডিজাইন করতে পারে, তাহলে আসলে অন্ধকার তাড়াবার জন্য আলাদা করে শক্তি প্রয়োগ করার দরকার নাই, বরং আমি যদি আলো জ্বালতে পারি অন্ধকার এমনি চলে যাবে। সুতরাং পরিবারতন্ত্র বলেন, লেজোর ভিত্তিতা বলেন, অনেস্টি ইন্টিগ্রিটি বলেন, এভরিথিং আমি যদি আমার দলের মধ্যে তৈরি করতে পারি, যেমন আমরা জামাত ইসলামী আমরা যারা করি, আমরা কিন্তু কে আমাকে কি বললো তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি খুবই সিনসিয়ারলি বিশ্বাস করি যে এই জায়গায় আমরা অনেস্ট, বা আমরা এই জায়গায় আমাদের একটা ফেথ অ্যান্ড বিলিভ আছে। যেমন আমি আপনাকে একটা কোশ্চেন যদি আজকে গোটা বাংলাদেশের 18 কোটি মানুষকে বলি যে আমাদের নেক্সট আমিরে জামাতকে ডাক্তার শফিক সাহেবের পরে বাংলাদেশের একজন মানুষও বলতে পারবে না, কারণ এটা পারেনি, অতীতেও পারেনি। সুতরাং এটাই আমাদের এখানে ডেমোক্রেসি, আমাদের এটা হয় নাই। আপনি দেখেন ডাক্তার শফিক সাহেব যখন ছিল তখন কিন্তু একটা ক্যাটাগরিতে ছিল, সুতরাং এটা আপনি কোনো জায়গায় বলতে পারবেন না। আপনি দেখেন নট অনলি নাইব আমির, সেক্রেটারি থেকে আসছে। এবং আপনি দেখেন আমাদের যে মকবুল আহমেদ সাহেব ছিল, মানে নিজামী সাহেবের পরে উনি আমির হবে, এটা কেউ বাংলাদেশ, বরং আমাদের এক সারি নেতা ছিল যাদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং এই জায়গায় আমাদের একবারে তৃণমূল থেকে শুরু করে উপর পর্যন্ত আমাদের ডেমোক্রেটিক্যাল যে ডায়াগ্রাম, এটাকে আমরা অ্যাক্সেস করার চেষ্টা করি। এবং সেই জায়গায় আমি মনে করি দলের যে নেতৃত্ব এবং দলের যে যারা আসলে সত্যিকার অর্থে যোগ্যতা সম্পন্ন, তাদের নেতৃত্বে আসা। ব্যক্তি আসতে চাই, বর্তমান যে পরিস্থিতি, আমাদের আইন শৃঙ্খলা অবনতি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, এখানে কি মানে অন্তর্বর্তী সরকারই পুরোটা দায়? সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির কোনো দায় আছে কি না এখানে? না, দেখেন, আমরা তো শুরু থেকেই বলে আসছি যে এই সরকারকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার মনোভাব পোষণ করছি, এবং আমরা সর্বোচ্চ সহযোগিতা করার সেটা আমরা প্রকাশ্যে ঘোষণা দিয়ে কিন্তু আমাদের শীর্ষ নেতৃবৃন্দ শুরু থেকেই বলে আসছেন। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যতটুকু হচ্ছে, সেখানে আমার মনে হয় অবশ্যই কিছুটা অতীতে যারা ফ্যাসিবাদের যারা দোসর, অর্থাৎ আওয়ামী লীগের যারা রেখে যাওয়া নেতাকর্মীরা রয়েছেন, তাদের কিন্তু একটা তৎপরতা রয়েছে যে কিভাবে এই সরকারকে ব্যর্থ প্রমাণ করা যায়। ইন্টারন্যাশনালি তারা একটা ক্যাম্পেইনও চালাচ্ছে, আপনি নিশ্চয়ই তাদের এগুলো দেখেছেন। তো তারা এখানে এই জিনিসগুলোকে মদত দিচ্ছে, পৃষ্ঠপোষকতা করছে। দ্বিতীয় হচ্ছে, আমরা দায় সরকারকেই নিতে হবে, কারণ আমরা তো সহযোগিতা করার জন্য প্রস্তুত। কারণ সরকার আমাদের সহযোগিতা কতটুকু নিতে চাচ্ছে বা কতটুকু নিতে পারছে সেটা সরকারের মনোভাবের উপরে নির্ভর করবে। বাট আমরা এখনও বলছি যে আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছি, এবং আমাদের সংগঠন, আপনি দেখেন 5 তারিখের পরে কিন্তু সপ্তাহ 2-এর মতো কোনো পুলিশিং ছিল না পুরো সারা দেশে। আমি 6 তারিখে জেল থেকে বের হয়ে আসি, 6 তারিখ রাতে আমাদের লিডার দেশনায়ক তারেক রহমান আমাদের ঢাকার 10 জন যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, ইনক্লুডিং নর্থ সাউথের প্রেসিডেন্ট সেক্রেটারি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের সেন্ট্রালের প্রেসিডেন্ট সেক্রেটারি, আমি এবং আমাদের নর্থের যে মেয়র ক্যান্ডিডেট ছিলেন, আমাদেরকে নিয়ে একটা ক্লোজ মিটিং করেন, এবং সেখানে আমাদের স্ট্রিক্ট নির্দেশনা দেওয়া হয় যে আমরা আগামীকাল থেকে কিভাবে আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে ডেপ্লয়মেন্টে যাব, এবং আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটিকে রক্ষা করার জন্য আমরা কিভাবে কাজ করব। সেটি আমরা কিন্তু তখন ডে 1 থেকেই করেছি, এবং পরবর্তীতে পুলিশদেরকে আমরা বিভিন্ন থানায় কিন্তু আমরা গিয়ে বসিয়ে দিয়ে আসতে হয়েছে, এবং বেশ কিছুদিন যাবত তাদেরকে আমরা
খাবার সরবরাহ করেছি, বিভিন্ন আসবাবপত্র যেসব থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে দেখেছি সেগুলো সেটা আমরা করেছি। শিক্ষার্থীরাও দিয়েছে, আপনারা দিয়েছেন। এক্স্যাক্টলি। সো আমরা কিন্তু মানে আমাদের গরজটা বেশি এই সরকারের যে যাতে সাকসেসফুল হয়। এটি বারবার আপনারা বলছেন, আপনাদের কেন্দ্রীয় নেতারা বলছে। একই সঙ্গে এই কথার সঙ্গে জানতে চাই যে এই যেমন আপনারা 10 জন নেতারা মিলে বিএনপির সব নেতাকর্মীদেরকে ডিপ্লয় করেছেন, তাদেরকে শৃঙ্খলার মধ্যে রেখেছেন, ঠিক একইভাবে এখন বর্তমানে কি আপনারা বিএনপিকে শৃঙ্খলা রাখতে পারছেন? এই যে চাঁদাবাজি, নানান জায়গায় হামলা, অন্তর্কোন্দল, মানে এটি কিভাবে আসলে কাটানো সম্ভব? চাঁদাবাজির বিষয়টা নিয়ে আমি যেটা বলতে চাই যে এখানে চাঁদাবাজিটা অলওয়েজই ছিল আমাদের এই সাবকন্টিনেন্ট বলেন বা আমাদের দেশে বলেন, কোনো না কোনো ফর্মে ছিল। এখন গত 16 বছরে আওয়ামী লীগ এটাকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে গেছে এবং 5 তারিখে যখন হঠাৎ করে এরা নাই হয়ে গিয়েছে, তখন ওই একই চাঁদাবাজের গ্রুপ হয়তোবা তারা কি করেছে, আরেকটা বৃহৎ দল বিএনপির ব্যানারকে ব্যবহার করে তারা একই কাজটি করে চলেছে। এই বিষয়ে কিন্তু আমাদের টপ লিডারশিপ মানে জনাব তারেক রহমান থেকে শুরু করে সবাই কিন্তু আমরা বারে বারে বলে আসছি। এখন আমাদের বহিষ্কার প্রতিনিয়ত হচ্ছে, কিন্তু দল এত বড়, এটাকে কিন্তু শৃঙ্খলায় আনা বা একদম গ্রাম পর্যায়ে মনিটর করা অনেক সময় আমাদের জন্য, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে মনিটরিং করা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। সেটা আমরাও স্বীকার করে নিচ্ছি। ভুল ভ্রান্তি অবশ্যই হচ্ছে, সেটাও আমরা স্বীকার করে নিচ্ছি। তবে আমি মনে করি যে এটা ওভারঅল সিস্টেমটাকে অ্যাড্রেস করতে হবে। এটা পুলিশিং ম্যাটার, এটা কিন্তু প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। আমরা তো বলছি কারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, মানে আমরা ম্যাক্সিমাম সাংগঠনিক ব্যবস্থা নিতে পারি, তারপরে তো প্রশাসনিক ব্যবস্থাটা প্রশাসনকে নিতে হবে। এখন প্রশাসন যেহেতু ভেঙে পড়েছে, সেটাও একটা কারণ যে আমাদের এটা কিছুটা বেগ পেতে হচ্ছে। আর আরেকটা বিষয় আমি মনে করি যে আমাদের বিরুদ্ধে কিছু টার্গেটেড ক্যাম্পেইনিংও চলছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বিএনপির বিরুদ্ধে। এই বিষয়টা আসলে আমি উত্থাপন না করেই পারছি না, এটা আমরা নোটিস করেছি, বিশেষ করে আগামী নির্বাচনকে সামনে রেখে বিশেষ কোনো গোষ্ঠী হতে পারে বা হুএভার ইট মাইট বি, যে বিএনপিকে কিভাবে একটা কালার করা যায়, যে বিএনপি আওয়ামী লীগ তো একই, বা তারা একই কি জানি একই সাপের কি সামথিং বিশ হোয়াট এভার, মানে এই ধরনের একটা লেবেলিং করার কিন্তু চেষ্টা রয়েছে। কোনো কিছুই বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে কোনো হতে পারে না। একটা গণহত্যাকারী জেনোসাইডকারী দল, আরেকটা দল হচ্ছে আমরা 16-17 বছর যাবৎ অন্যান্য যারা আন্দোলন সংগ্রামকারী সমস্ত দলকে সাথে নিয়ে আমরা নেতৃত্ব দিয়ে আমরা কিন্তু ফাইট করে এসেছি। সো আমাদেরকে ওভাবেও চিন্তা করে দেখতে হবে। রেজাল ভাই, আমি একটু এই প্রশ্ন ধরে আসতে চাই। আমরা দেখেছি এখন একটু ঐক্যের খুব দরকার। 5 আগস্টের মূল কথাই ছিল ঐক্যের বাংলাদেশ। সেখানে আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তী সময় ধীরে 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 বিশেষ করে যারা জামাত বা ছাত্র শিবির করে, যারা সোশ্যাল মিডিয়াতে আপনারা নিশ্চয়ই অনেক অ্যাক্টিভ, আমরাও দেখেছি বিএনপিকে ঘায়েল করে নানান মন্তব্য, কমেন্ট, স্ট্যাটাস আপনাদের বিভিন্ন নেতাকর্মীদের স্ট্যাটাস থেকে দেওয়া হচ্ছে বিএনপিকে ঘায়েল করবার জন্য। মানে এটি কেন? গত 16-17 বছর আপনারা একসঙ্গে নির্যাতনের শিকার ছিলেন, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, এখন কেন বিএনপিকে এভাবে প্রশ্নবিদ্ধ করার একটি এজেন্ডা নিয়ে আপনারা মাঠে আছেন? আমি সত্য জানবো। তবে দর্শক, তার আগে নিচ্ছে আবার ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরোধীদের পরে কথা বলছিলাম নবীন প্রবীণ সম্পর্কে। আমরা ছিলাম ডক্টর রেজাউল করিম। আপনার কাছে জানতে ছিলাম যে আপনারা কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে নানানভাবে বিএনপিকে ঘায়াল করার একটি অপতৎপরতা আমরা দেখি জামাত এবং ইসলামের ছাত্র শিবিরের বিভিন্ন ওয়াল থেকে, এটি কেন? প্রথম আমি বলতে আর একটা কথা দিয়ে শুরু করতে চাই এই ইস্যুটাকে, যে বিপ্লব আসলে একটা অগ্নিগিরির মতো। এটা সমাজের পুরাতন স্তম্ভগুলোকে ধ্বংস করে নতুন একটা পৃথিবী তৈরি করে। কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের এই বিপ্লব, 5 আগস্টের যে বিপ্লব ছাত্র জনতার, এটা কিন্তু সেই স্তম্ভটা তৈরি করতে ব্যর্থ হয়েছে। ইশরাক ভাই ঠিকই বলেছেন। আমরা কিন্তু দেখুন 3 দিন যে গভর্নমেন্ট ছিল না, অর্থাৎ বাংলাদেশ, এই বাংলাদেশে আমাদের ডক্টর শফিকুর রহমান আমিরে জামাত, তিনি আমাদেরকে 3টে কাজ দিয়েছিলেন, যে এই বাংলাদেশ আমরা পেয়েছি শহীদ এবং আহতদের বিনিময়ে, তাদের পাশে দাঁড়াও। আমরা সেই কাজ করেছি, আমরা আনন্দ মিছিল করিনি, আমরা দাঁড়িয়েছি অন্যান্য ধর্মাবলম্বী দল মিলে সবাই, আমরা মাদ্রাসা ছাত্র দল মত নির্বিশেষে আমরা পাহারা দিয়েছি পুলিশের সেই টর্চার সেল যেগুলো নিয়ে আমাদেরকে নির্যাতন করা হতো, গায়েবী মামলা দেওয়া হতো, সেগুলো। সুতরাং এই জায়গায় আমরা কিন্তু করেছি এবং আমরা এখনও করে যাচ্ছি। কিন্তু এই জায়গাটিতে এখন যে অবস্থাটা তৈরি হয়েছে, আসলে গভর্নমেন্ট কিন্তু এই জায়গায় যথার্থভাবে যে ফ্যাসিবাদ মুক্ত একটি সরকার, এটা কিন্তু করতে পারে নাই। আপনি এখনও দেখেন সচিবালয়, সব জায়গায় কিন্তু আগের লোকেরাই বসা আছে।
আপনি তো নিঃসন্দেহে যে ছক্কা খেলে দিয়েছেন না, যে এই জায়গাটা জাস্ট ওখানে নিয়ে রেখে দিছে, এই জায়গাকে ওখানে রেখেছে, সুতরাং সেটাই রেখেছে তারা। যতক্ষণ পর্যন্ত ফ্যাসিবাদের সে দোসরদেরকে আপনি প্রশাসন থেকে সরাইতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এই অবস্থা চলতে থাকবে। দ্বিতীয় হচ্ছে আপনি যেটা বলছেন আমাদের মধ্যে, আমি এটা উল্টোটা প্রথম বলি যে বাংলাদেশ আজকে যা হচ্ছে, আমি গত 15 বছরের তুলনায় বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যা হচ্ছে এগুলোকে আমি কিচ্ছু মনে করি না। আমি মনে করি বাংলাদেশ খুব চমৎকারভাবে চলছে। পুলিশ কাজ করছে না, মানুষ সেলফ সেন্সর হয়ে এখানে কিছু কাজ করছে। আপনি দেখেন, যদি আপনি বিগত শবে বরাত বলেন, অত্যন্ত উৎসাহের সাথে মানুষ সেটি কিন্তু পালন করেছে। সুতরাং বাংলাদেশে যে পলিটিক্যাল ডিজাস্টার সব কিছু হয়েছে, এই জায়গা থেকে বাংলাদেশের মানুষ এখন যেটি চাচ্ছে এটা সরকারের আমি মনে করি ব্যর্থতা। তারা সবাইকে নিয়ে কাজটা কেন করতে পারছে না, তারা কেন প্রশাসন থেকে দোষর সরাইতে পারছে না। এবং বাংলাদেশের দেখেন, আমি এখানে আসলেই ডিবেটে যেতে চাই না, বরং আমি বলি যে একজন শহীদের মা যখন বা স্ত্রী যখন আমার এই কথা শুনে, তখন তিনি কি ভাববেন। তিনি তো এমপি মন্ত্রী হওয়ার জন্য কিন্তু জীবন দেয়নি, তার পরিবারের লোক। আমি গত পরশু অ্যাম্বুলেন্স ড্রাইভারের একটা কমেন্টস পড়ছিলাম যে তার স্ত্রী বলছে যে আমার স্বামীকে আমি যেতে দেইনি, কিন্তু সে যাওয়ার সময় আমি বললাম যে তুমি যদি মারা যাও তাহলে কি হবে। স্বামী আমাকে উত্তর দিয়েছে যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সবাইকে যদি খাওয়াতে পারেন, তোমাকেও খাওয়াবে আমি যদি শহীদ হয়ে যাই। এই যে একটা স্পিড, এই স্পিডটাকে আমরা লালন করতে পারি। দ্বিতীয় বলছেন আমাদের যেই উভয় সোশ্যাল মিডিয়া, আমি মনে করি আপনি আমাদের একটা আইডি দেখান দলীয়, যেগুলো আইডেন্টিফাইড, যেমন আমার ভেরিফাইড পেজ, আপনি দেখেন এখান থেকে আমরা কি ঐক্যের কথা বলছি না বিভেদের কথা বলছি। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আইডি তৈরি করে আমাদের মধ্যে, আমাদের নেতৃত্বকে বুঝতে হবে যে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই দলের ইউনিটি না, বরং আমাদের 5 আগস্টের আগে আমাদের যে ইউনিটি ছিল, আমি মনে করি ফ্যাসিবাদ মুক্ত সবাই একটি ঐক্য, একটা দল, আর বাকি আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের এক। সেই জায়গায় আমরা এই ডিবেটের জায়গায় না গিয়ে ব্রিটিশদের তৈরি করা ডিভাইডেড অ্যান্ড রোল যেটা, এটা আমরা কেউ এই জায়গায় যদি পড়ে যাই, এর মাঝখান দিয়ে কিন্তু ফ্যাসিবাদের উত্থান হবে। সেই জায়গায় আমরা সেটা বলছিল যে এখনো ফ্যাসিবাদের দোষরা রয়ে গেছে। মানে এই অন্তর্বর্তী সরকার তো আপনাদের সরকার, পুরো বাংলাদেশেরই, বিশেষ করে আপনারা বেশি দাবি করেন, সেটি কেন ব্যর্থ হলো? আপনারা কি কোনো চাপ দেন নাই সরকার? না, এই অন্তর্বর্তী সরকার শুধু আমাদের না, সবারই সরকার। সুতরাং আমরা তো আমাদের জায়গায় চাপ দিচ্ছি, অনেকগুলো পরিবর্তন হচ্ছে, আমরা লক্ষ্য করেছি। এই পরিবর্তনগুলোকে আমরা সাধুবাদ জানাই। আরও বিভিন্ন জায়গায় পরিবর্তনের ক্ষেত্রে যদি পরিবর্তন করার সাথে সাথে, ওই যে বললেন সকালে পরিবর্তন করলে বিকেলে আবার এটাকে উজ্জ্বল করতে হয়, কারণ হচ্ছে অনেক বড় বড় নেতা আত্মীয় স্বজন পড়ে যায়। সেই ক্ষেত্রে এই চাপটা যদি হচ্ছে ওই জায়গা থেকে না দেয়, তাহলে এটা খুব সহজ হতো। পাশাপাশি আরেকটা বিষয়, আপনারা এখানে একটা আলাপ উঠলো যে হচ্ছে কৃষকের সন্তান প্রধানমন্ত্রী হতে পারবে, এমন কোনো বিষয় কি আমাদের দলের উত্থানের আত্মপ্রকাশের দিন দেখা গিয়েছে না? দেখেন, আমাদের দলের সেক্রেটারি জেনারেল যিনি হয়েছেন, সদস্য হয়েছেন আক্তার হোসেন, উনি একজন প্রান্তিক কৃষকের ছেলে। আমি এসেছি হচ্ছে একটি শহর থেকে, যেখানে আমার বাবা একটি এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষকতার পাশাপাশি কৃষিকাজও করেছেন। সুতরাং হচ্ছে এই যে কৃষকের ছেলে বলেন, রিক্সাওয়ালা, আমাদের এখানে রিক্সা শ্রমিকের ছেলে, দলিত হরিজনের সম্প্রদায়ের লোক আমাদের এখানে মেন ডেকোরামগুলোতে চলে আসছে। এই জায়গা থেকে আমরা সেই স্পেসটা দিয়ে দিচ্ছি এবং স্পেসটা তৈরি হচ্ছে। আগামী বাংলাদেশে মেইনলি হচ্ছে আপনার যে কোনো পার্টির ক্ষেত্রে দেখা যাচ্ছে বিকল্প নেই। যেমন হচ্ছে গত 45 বছরে দল, অনেকে বলে থাকে আপনারা পুরো কমিটিটা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়কে আপনারা অনেকটা ইগনোর করেছেন। না, এটা তো আপনি প্রথম 10 জনের মধ্যেই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের 3 জন আছে, 3 জন কি 4 জন আছে প্রথম 10 জনের মধ্যে। প্রথম 20 জনের মধ্যে একজন আছে, ডক্টর তাসনিম জারা, আরিফুল ইসলাম আদিব, এরপর হচ্ছে আপনার তানজিল আছে নরসিংদী বিশ্ববিদ্যালয়, তানজিল আছে। তো হচ্ছে এই যে 3 জন আছে, আপনি তাহলে হচ্ছে কিভাবে মনে করেন যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকই হচ্ছে মেইন 4, 5, 6টা এই ফেজ, যেটা যাদেরকে মানুষ মূলত লিডারশিপে দেখতে চাচ্ছে। আমি যদি এখন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কিংবা হচ্ছে থেকে কোটা ভিত্তিক একজন যদি আহ্বায়ক কিংবা সদস্য হিসেবে কিংবা মুখ্য সংগঠক করে নিই, দেশের মানুষ কি এটা পজিটিভলি নিত? বাস্তবতা হচ্ছে আমরা আমাদের লিডারশিপের জায়গাগুলো নারীদের জন্য জায়গা করে দিচ্ছি, আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় বলেন অন্যান্য স্টেকগুলো সকলকে জায়গা করে দিচ্ছি, কিন্তু বিষয়টা হচ্ছে এই দেশের মানুষ মেইন লিডারশিপে কাদেরকে দেখতে চাচ্ছে,
সেই রকম তো কিছু ফেস তৈরি হয়েছে। এখানে যদি ওদেরকে বাদ দিয়ে যদি অন্য কাউকে এনে আপনি যদি কোটা পূরণ করতে যান, তাহলে তো সেই ক্ষেত্রে আসলে সেই কোটা পদ্ধতি হয়ে যাবে, মেধার বিষয়টা থাকবে না। কোটা যদি কেউ চাই, আমরা আমাদের এখানে যে লিডারশিপে নারীরা আছেন আছেন তারা কোথাও কখনো কোটা হিসাবে চান নাই, তারা প্রত্যেকে তাদের যোগ্যতা আকারে চেয়েছেন। আমরা মনে করছি যে প্রত্যেকের যোগ্যতা দিয়েই কিন্তু দলের লিডারশিপে আসতে হবে। যদি কোটা আকারে দিতে চাই, এই দল রান করবে না বাস্তবতা। ভাই, যে বিষয়টি বলছিলেন রেজাউল ভাই, যে একজন অ্যাম্বুলেন্সের চালকের কথা তিনি বলছিলেন, আমরা ওই জায়গা থেকে আপনাকে যে জানতে চাই, মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখে যে বিএনপি জামাত কাদা ছোড়াছড়ি করছে, টকশোতে দেখে, এমনকি সভা সমাবেশে আমরা দেখি যে কেন্দ্রীয় নেতারাও জামাতও কথা বলছে, বিএনপিও বলছে একে অন্যের বিরুদ্ধে। মানে মানুষ কিন্তু আসলে কষ্ট পায়। এই কষ্টের মানে বন্ধ করার কি উপায় আছে কি? না, আসলে কাদা ছড়াছড়ির থেকে মূল বিষয় হলো যে কিছু তো নিশ্চয়ই দূরত্ব সৃষ্টি হয়েছে বা কোনো বিষয়ে তো দ্বিমত রয়েছে। সেখান থেকে দুইটা রাজনৈতিক দল তার মতো স্ব অবস্থানে ফিরে গিয়েছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা পাশাপাশি কাঁধে কাঁধ রেখে আন্দোলন করেছি, সবই ঠিক আছে, কিন্তু আমাদের মধ্যে তো কিছু আদর্শগত মৌলিক তফাৎ রয়েছে। তো সেই জায়গা থেকে হয়তো বা কিছু দূরত্ব সৃষ্টি হয়েছে, এবং আমি মনে করি যে যতটুকু আমরা কথা বলেছি এর বাইরে বেশি এটাকে মানে স্ট্রেচ করার কিছু নেই। কারণ কুয়েটের ঘটনাটা অত্যন্ত দুঃখজনক ছিল। আমরা চাই যে আমাদের মধ্যে যদি মত পার্থক্য থাকে, সেটা আমরা ডিবেটের মাধ্যমে বা আমরা কনস্ট্রাকটিভ কোনো আলোচনার মাধ্যমে, ক্রিটিসিজমের মাধ্যমে সেটার দফা রফা করব, এবং জনগণ আলটিমেটলি বিচারক হবে সেটার। বাট সেটা যদি সংঘর্ষের পর্যায়ে যায়, সেটাকে কোনোভাবে আমরা সমর্থন করি না, এবং পরবর্তীতে যে সকল ঘটনাটা একটার পর একটা আনফোল্ড হয়েছে, কোনোটাকে আমরা আমাদের দলীয়ভাবেও সমর্থন করি না, আমি ব্যক্তিগতভাবে ওটাকে সমর্থন করি না আর কি। তবে কিছু তো আমাদের মধ্যে মতপার্থক্য রয়েছে, যেমন এখন স্থানীয় সরকারের নির্বাচনের বিষয় নিয়ে আসছে, সেই বিষয়ে যদি আমি বলতে চাই কথা, এবং সংস্কারের প্রশ্নে আমাদের কিছু মৌলিক বা তফাৎ সৃষ্টি হয়েছে। যেমন আমরা মনে করি যে এখন যদি স্থানীয় সরকার মানে সংস্কারের আগে নির্বাচন করা যাবে না, আবার স্থানীয় সরকার নির্বাচন করছেন, আমি মনে করি এটা সাংঘর্ষিক। এটা মানে দুইটা বয়ানটা বা তাদের দিক থেকে তারা বলছে আপনাদের এটা সাংঘর্ষিক, মানে এই যে মতবিরোধ, তবে এটা পলিটিক্যাল এই ধরনের ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবেই, সেটা আমরা আলাপ আলোচনার সমাধান হয়। একদম 5 সেকেন্ডে শেষ করি, এই যে মতবিরোধগুলো নিয়ে কি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে জামাতের যোগাযোগ হয়? 5 সেকেন্ডে আমরা শেষ করব। ওকে, না আমি মনে করি যে আসলে এখন এখানে যে জিনিসটা হওয়া দরকার, সরকার যেভাবে হচ্ছে, সুতরাং এই জায়গায় আসলে ফ্যাসিবাদের যারা খুনি তাদের বিচার হওয়া দরকার, সংস্কার হওয়া প্রয়োজন, এবং স্থানীয় নির্বাচন এবং ছাত্র সংসদ নির্বাচন, এবং এই ডিসেম্বরে যদি আমরা ন্যাশনাল ইলেকশনের কথা ভাবি, এই প্রায়োরিটির মধ্যেই সেটি কথা হয় কিনা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে? আসলে রাজনীতিবিদদের দুইটা ডায়লগ থাকে, একটা হচ্ছে যে একটি হচ্ছে প্রকাশ্য এই বক্তব্যের এগেইনস্টে, আরটি হচ্ছে ইন্টারনাল অনেক কথা। জি, আমাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তিনজনের সঙ্গে, তারা একটি বিষয় একমত হয়েছে যে বাংলাদেশ গড়তে হলে ঐক্যমতে সবাইকে এগোতে হবে, তাহলেই বাংলাদেশ যে স্বপ্ন নিয়ে এগোচ্ছে সেই স্বপ্ন বাস্তবায়ন হবে। সে প্রত্যাশা আজকের মতো শেষ করছি। শুভরাত্রি।